রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের পর এখন সবচেয়ে বেশি চর্চায় বিরোধী শিবিরের অন্দরের অশান্তি। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন জেলায় বিভিন্ন স্তরে এবং বিভিন্ন নেতৃত্বের বক্তব্যে উঠে আসছে ক্ষোভ, হতাশা এবং একে অপরের বিরুদ্ধে পরোক্ষ অভিযোগ। প্রশ্ন উঠতে শুরু করেছে, পরাজয়ের কারণ কি শুধুই সংগঠনের দুর্বলতা, নাকি দীর্ঘদিনের গোষ্ঠীর দ্বন্দ্বই শেষ পর্যন্ত বড় ধাক্কা দিল বিরোধী শিবিরকে? নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রচারে ছিল আত্মবিশ্বাসের সুর। সভা, মিছিল, সোশ্যাল মিডিয়া প্রচার, একের পর এক রাজনৈতিক আক্রমণ, সবকিছু মিলিয়ে একটা লড়াইয়ের পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। বহু শক্ত ঘাঁটিতেও বড় ব্যবধানে পরাজয়, আর তারপর থেকেই দলের অন্দরে শুরু হয়েছে চাপানুতর। রাজনৈতিক মহলের মতে পরাজয়ের পরে সাধারণত দুটি বিষয় সামনে আসে। প্রথমত, নেতৃত্বের ব্যর্থতা নিয়ে প্রশ্ন। দ্বিতীয়ত, সাংগঠনিক দুর্বলতা নিয়ে অসন্তোষ। এবারও সেই একই ছবি ধরা পড়ছে। জেলার একাংশের নেতারা অভিযোগ তুলছেন, তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। সাধারণ মানুষের সমস্যার বদলে রাজনৈতিক কৌশলেই বেশি জোর দেওয়া হয়েছে, ফলে ভোটের ময়দানে তার নেতিবাচক প্রভাব পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, শুধুই কি ভুল রাজনৈতিক কৌশল, নাকি বিরোধী শিবিরের ভেতরে দীর্ঘদিন ধরে চলা ক্ষমতার লড়াই এবার প্রকাশ্যে চলে এসেছে? কারণ ভোটের আগে থেকেই একাধিক জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সামনে এসেছিল। কোথাও প্রার্থী নির্বাচন নিয়ে ক্ষোভ, কোথাও পুরনো নেতৃত্ব বনাম নতুন নেতৃত্বের দ্বন্দ্ব, আবার কোথাও সাংগঠনিক পদ নিয়ে অসন্তোষ। অনেক ক্ষেত্রে দলের একাংশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগও উঠেছে। ভোটের ফল প্রকাশের পর সেই অভিযোগ যেন আরও জোরালো হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি বড় রাজনৈতিক দল তখনই শক্তিশালী হয় যখন সংগঠনের প্রতিটি স্তরে সমন্বয় থাকে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, সেই সমন্বয় আদৌ ছিল কি? কারণ বহু এলাকায় দেখা গেছে একই দলের দুই গোষ্ঠী আলাদা কর্মসূচি করছে। এক মঞ্চে এক নেতা, অন্য মঞ্চে আরেক নেতা। সাধারণ কর্মীদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে, ফলে ভোটারদের কাছেও ভুল বার্তা পৌঁছেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। এদিকে নির্বাচনের পর একাধিক নেতার বক্তব্য রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে। কেউ বলছেন দলের ভেতরে মত প্রকাশের সুযোগ ছিল না, কেউ বলছেন তৃণমূল স্তরের রিপোর্ট গুরুত্ব পায়নি, আবার কেউ সরাসরি সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলছেন। তাহলে কি বিরোধী শিবিরে ভেতরে গণতান্ত্রিক পরিবেশ নিয়েই প্রশ্ন উঠছে? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যে কোনো রাজনৈতিক দলে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেই মতবিরোধ যদি প্রকাশ্যে চলে আসে তাহলে তা দলের ভবিষ্যতের জন্য বড় সংকেত হয়ে দাঁড়ায়। কারণ রাজনৈতিক লড়াই শুধু ভোটে সীমাবদ্ধ থাকে না, সংগঠনের ভিত কতটা মজবুত সেটাও সমান গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, বিরোধী শিবির কি নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে সংগঠন পুনর্গঠন করতে পারবে, নাকি ক্ষোভ ও বিভাজন আরও বাড়বে? কারণ ইতিমধ্যেই বিভিন্ন জেলায় কর্মীদের মধ্যে হতাশার ছবি সামনে আসছে। দীর্ঘদিন রাজনৈতিক করা একাংশের কর্মীদের বক্তব্য, মাঠে পরিশ্রম করলেও অনেক সময় সিদ্ধান্ত হয়েছে উপরের স্তরে বসে, ফলে বাস্তব পরিস্থিতির সঙ্গে রাজনৈতিক কৌশলের মিল পাওয়া যায়নি। আবার অনেকেই মনে করছেন বর্তমান সময়ে শুধু রাজনৈতিক আক্রমণ করলেই মানুষকে প্রভাবিত করা যায় না। সাধারণ মানুষ এখন উন্নয়ন, কর্মসংস্থান, নিরাপত্তা এবং দৈনন্দিন সমস্যার সমাধান দেখতে চান। বিরোধী শিবির সেই বার্তা ঠিকভাবে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে বলেই কি এই ফল? অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশ বলছে বিরোধী শিবিরের বড় সমস্যা ছিল স্পষ্ট নেতৃত্বের অভাব। অনেক মুখ, অনেক বক্তব্য, কিন্তু একক রাজনৈতিক বার্তার অভাব ছিল স্পষ্ট। ফলে সাধারণ ভোটারের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, বিরোধী রাজনীতির ভবিষ্যৎ কোন পথে? কারণ গণতন্ত্রে শক্তিশালী বিরোধী শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারকে প্রশ্ন করা, নীতিগত বিরোধিতা করা এবং মানুষের সমস্যা তুলে ধরা, এগুলি বিরোধীদের দলের প্রধান ভূমিকা। কিন্তু যদি বিরোধী শিবির নিজেদের অভ্যন্তরীণ সমস্যাতেই জড়িয়ে পড়ে, তাহলে সেই রাজনৈতিক ভারসাম্য কতটা বজায় থাকবে?
এদিকে সোশ্যাল মিডিয়াতেও এখন বিরোধী শিবিরের অন্দরে দ্বন্দ্ব নিয়ে ব্যাপক আলোচনা চলছে। পুরনো ভিডিও, বক্তব্য এবং নেতাদের পারস্পরিক আক্রমণের ক্লিপ আবার ভাইরাল হতে শুরু করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ডিজিটাল যুগে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর গোপন থাকে না, ফলে জনমানসেও তার প্রভাব পড়ে। শুধু তাই নয়, একাংশের মতে বিরোধী শিবির সাধারণ মানুষের আবেগ বুঝতে ব্যর্থ হয়েছে। যেখানে সাধারণ মানুষ চেয়েছেন স্থিতিশীলতা এবং বাস্তব উন্নয়নের প্রতিশ্রুতি, সেখানে রাজনৈতিক সংঘাত এবং ব্যক্তিগত আক্রমণ বেশি গুরুত্ব পেয়েছে। তাহলে কি বিরোধী রাজনীতিতে নতুন নেতৃত্ব উঠে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে? কারণ রাজনৈতিক ইতিহাস বলছে, বড় পরাজয়ের পর অনেক সময় নতুন নেতৃত্বের উত্থান ঘটে। পুরনো কৌশল ভেঙে নতুন রাজনৈতিক রূপরেখা তৈরি হয়। কিন্তু সেই পরিবর্তন কি এবারও দেখা যাবে, নাকি পুরনো দ্বন্দ্ব আরও গভীর হবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী কয়েক মাস বিরোধী রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ে দলীয় সংগঠন পুনর্গঠন, কর্মীদের মনোবল ফেরানো এবং জনসংযোগ বাড়ানো সবকিছুই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। একই সঙ্গে আরও একটি প্রশ্ন সামনে আসছে, মাঠ পর্যায়ের কর্মীর ক্ষোভ যদি বাড়তেই থাকে, তাহলে কি ভবিষ্যতে দলবদলের প্রবণতা বাড়বে? বাংলার রাজনৈতিক ইতিহাসে দলবদল নতুন কিছু নয়। ক্ষমতার পালাবদলের পরে বহুবার দেখা গেছে রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যায়। ফলে এবারও রাজনৈতিক মহলে সেই জল্পনা শুরু হয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, শুধুমাত্র নেতৃত্ব বদল করলেই সমস্যার সমাধান হবে না। সংগঠনের ভিত মজবুত করা, সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং বাস্তব ইস্যুতে আন্দোলন গড়ে তোলাই হবে সবচেয়ে বড় পরীক্ষা। সব মিলিয়ে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী শিবির এখন এক কঠিন সময়ের মুখোমুখি। পরাজয়ের ধাক্কা সামলে তারা কত দ্রুত নিজেদের ঘুরে করাতে পারে, সেটাই এখন দেখার। কারণ রাজনীতিতে শেষ বলে কিছু হয় না। আজ যারা পরাজিত, আগামী দিনে তারাই আবার শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। কিন্তু তার জন্য প্রয়োজন আত্মসমালোচনা, সাংগঠনিক ঐক্য এবং বাস্তব পরিস্থিতি বোঝার ক্ষমতা। এখন প্রশ্ন একটাই, বিরোধী শিবির কি নিজেদের অন্দরের ভাঙন থামিয়ে নতুনভাবে মানুষের আস্থা অর্জন করতে পারবে, নাকি রাজনৈতিক বিভাজন আরও গভীর হয়ে আগামী দিনের রাজনীতিকে আরও জটিল করে তুলবে? আগামী দিনের বাংলার রাজনীতি কোন পথে এগোবে, সেই উত্তরই এখন খুঁজছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ।